ক্ষমতা হাতে পেলে চেহারা বদলে যায়। কোনো রকমের নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে ফেরেশতা ওখানে বসলে সেও অনিয়ম করবে। যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজে এরকমভাবে গুম হয়েছিলেন, তিনি কি করে ভাবেন? তিনি তো অবশ্যই এটাকে আরো ভালো করতে চাইবেন। আমার ফুফাতো বোন টুনিপু বলে ডাকি, ওনার বর শামসুজ্জামান চট্টগ্রামের পোর্ট ট্রাস্টের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। 25শে মার্চে তাকে পাকিস্তান আর্মি অপহরণ করে। অনেক বছর হয়ে গেছে, এখনো কেউ যদি পাকিস্তানে যায়, টুনিপু তার কাছে গিয়ে বলেন একটু খোঁজ করো তো, যদি কোথাও থাকে, যদি কোনোভাবে পাওয়া যায়। তার জন্য তার স্বামী মারা গেছে গ্রহণ করা এতই কঠিন যে এত বছর পরেও কিন্তু সে ওই আকুতিটা করছে। এবং গুম জিনিসটা ততটাই ভয়াবহ। আমাকে যখন ধরা হয়, তারপরে আপনাদের কারণে এবং সারা পৃথিবীতে যে সারা পড়েছিল সেটার কারণে আমাকে গুম করতে পারেনি। কিন্তু জজ কিন্তু আদালতে জজ নিজেই বলেছিলেন আপনারা তো ভাগ্যবান, উনি গুম হননি। এবং এই যেখানে এই জিনিস চলছে সেখানে এই গুমটাকে বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বোঝা দরকার, বলা দরকার। তবে যেই কথাগুলি একটু আগে বললেন আইনজীবীরা, যেই কথাগুলি বললেন সেটার ভিত্তিতে আমি নিজে কিন্তু গতকালকে মাননীয় আইনমন্ত্রীকে বলেছিলাম যে দাওয়াত দেওয়ার জন্য আজকে এটা হচ্ছে, যদি আসতে পারেন। উনি অপারগতা জানিয়েছেন, কারণ এখন সংসদের খুব কঠিন অবস্থা, 12 তারিখের আগে অনেকগুলি কাজ আছে, আসতে পারবেন না। কিন্তু উনি আমাকে লিখিত কিছু উত্তর দিলেন যে কেন তারা এটা ভাবছেন। আজকে সকালে ফোনও করলেন এবং আমি তখন এই প্রশ্নটাই করলাম যে আপনারা তাহলে এটাকে আপাতত মেনে নিয়ে তারপরে সংশোধন করেন না কেন? উনি আমাকে সুন্দরভাবে অনেকগুলি জিনিস বোঝালেন, এটা করলে এই হবে, এই জিনিস হলে তারপরে 6 মাস তারা সময় পায়, তারপরে আরো 1 মাস বাড়াতে পারে, তারপরে 1 মাস বাড়াতে পারে। এগুলি করতে করতে 1 বছর চলে যাবে, সত্যিকার অর্থে কোনো কিছু হবে না। আমরা আরো শক্তিশালী আইন আনতে চাই বলেই এটা করতে চাই। শুনে খুব ভালো লাগলো। আমি আইনজীবী না, কিন্তু যেই প্রশ্নটা করা হলো সেটার উত্তর কিন্তু আমি পাইনি যে এটাকে গ্রহণ করে তারপরে আরো সংশোধন করাতে দোষ কি ছিল। কিন্তু তার চাইতেও আরো বড় আমার কাছে মনে হয়, আমি তাকে বিশেষ করে বলছি না, উনি বলেছেন আমরা আরো ভালো আইন, আরো শক্তিশালী আইন। নিজেই বললেন যে যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজে এরকমভাবে গুম হয়েছিলেন, তিনি কি করে ভাবেন? তিনি তো অবশ্যই এটাকে আরো ভালো করতে চাইবেন। শুনে খুবই ভালো লাগে। নীতিবিদরা যা বলে আর যা করে তার মধ্যে সাধারণত ফাঁক থাকে, এটা আপনি আমি আমরা সকলেই জানি। এবং ফাঁক থাকে বলেই আমরা এই জিনিসটাকে ভিন্নভাবে দেখি, ভিন্ন দিকে নিতে চাই, নিয়ন্ত্রণটা রাখতে চাই। এবং এটা ঠিক যে আমাদের এর আগে খুব খারাপ সরকার গেছে, বিভিন্ন সময় খারাপ সরকার গেছে, সরকার বদলানো হয়েছে, আমরা আন্দোলন করে অনেকের শ্রম দিয়ে, অনেকের রক্ত দিয়ে এই সংগ্রামের সরকারের পরিবর্তন পেয়েছি। কিন্তু যদি গদি একই থাকে এবং একজন আরেকজন ওই গদির জায়গায় আরেকজন বসে, তাতে খুব বেশি পার্থক্য হয় আমি মনে করি না। এবং আমি সত্যিই মনে করি যে কোনো রকমের নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে ফেরেশতা ওখানে বসলে সেও অনিয়ম করবে। অনিয়ম করার সুযোগ যদি থাকে এবং আমি যদি জানি যে আমাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই, তাহলে আমি কি করব সেটা পরিষ্কার। আমরা পুলিশ রাখি কেন? আমরা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখি কেন? কারণ লোকে না থাকলে অন্যায় করে, নাহলে তো পুলিশ থাকারই প্রয়োজন ছিল না। আমরা তো সকলেই জানি কোনটা ভালো কোনটা খারাপ, এবং সেই অনুযায়ী যদি আমাদের চলার কথা, আমাদের ধর্ম আমাদের শেখায়, আমাদের ছোটবেলার থেকে আমাদের বলা হয় ভালো হয়ে চলো, সেটাই যদি যথেষ্ট হতো তাহলে তো এইসব লাগতো না। এগুলি লাগে এই কারণেই যে নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আমরা সেটার অপব্যবহার করি। এবং সরকারের ক্ষেত্রেও সেটা সত্য, সকল ক্ষেত্রে সেটা সত্য। এবং সেই জায়গার থেকে আমাদের এই কথাগুলি বলা হচ্ছে। আয়নাঘর কতটা ভয়াবহ আপনারা কজন দেখেছেন জানি না, আমি কিন্তু নিজে গিয়েছি কাজ করার জন্য। আমি ক্রসফায়ারের উপর প্রদর্শনী করেছিলাম। ক্রসফায়ারের প্রদর্শনীটা যখন করি তার আগের কথা বলি, বিএনপি কিন্তু র্যাবকে এনেছিল এবং প্রথম নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, র্যাপিড
টিম র্যাট, তো ঠিক আছে, তখন ছিল র্যাট। তো বিএনপি ওটা করার পরে বিএনপি আওয়ামী লীগ তখন আপত্তি জানায়, বদলাবে বলে। আওয়ামী লীগ যখন আসে তখন থেকে আরে বেশ ভালোই তো, এটা খামার নড়ায় লাভটা কি, তারা রাখলো। এবং 2009 সায়রা খাতুন নিজে বললেন এদেশে কোনো কালে ক্রসফায়ার হয়নি, ক্রসফায়ার কোনো জিনিসই নেই, এক সময় হয়তো বলবেন। তো যাই হোক, তখন বিএনপি আবার আপত্তি জানায়, প্রতিবাদ করে, অভ্যুত্থান হয়। তো যাই হোক, তো তারপরে আবার যখন বদলালো তখন জিনিসগুলি বদলে গেল, এবং কি হয়ে গেল, ইন্দুর এক জায়গায় অজগর হয়ে গেল। এবং ইন্দুর যখন অজগর হয়ে যাচ্ছে, তখন 2009-এর কথা বলছি, তখন ওটা দেখে আমি 2010-এ ক্রসফায়ার প্রদর্শনী করলাম। ক্রসফায়ার প্রদর্শনীর সময় শুরু থেকে প্রচুর আমার কাছে ফোন আসা শুরু করলে এটা কি করে বন্ধ করতে হবে। যখন আমি রাজি হইনি তখন পুলিশধারী বন্দুকধারী পুলিশরা সব আমাদের পুরো অফিস ঘিরে ফেললো। তখনও একটা ব্যাপার ছিল, আমরা তখন সরকারের বিরুদ্ধে আদালতে যাই, এবং 2010-এর শুরুতে তখনও আদালতের সাহস ছিল সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার মতন। এবং সরকার যেহেতু হেরে যাবে, শেষ দিনের আগে তারা পুলিশ সরিয়ে আদালতে বলল আমরা তো কিছু করিনি, ওখানে তো কোনো পুলিশ নেই, কোনো বাধা নেই, আমরা একদিনের জন্য প্রদর্শনীটা পাই। তারপর থেকে আদালতের সেই সাহস আর ছিল না। কেন ছিল না সেগুলি তো আপনারা শুনেইছেন। এখন যদি আবার ওই জায়গায় যাই কি হবে, সেই জিনিসগুলি আমরা বুঝতে পারি। আমি কিন্তু বেরিয়ে তারপর থেকে আমি কথা বলে যাচ্ছি, কিন্তু যেই জিনিসটা হয়েছে সরকার পতনের পরে আমি প্রথমে আয়নাঘরগুলি দেখতে যাই, এবং এক সময় মাইকেল চাকমাকে নিয়ে কোথায় কি হয়েছিল সে তো স্মৃতির থেকে মনে করতে চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় খুঁজে আমরা জানতে চেষ্টা করেছি আয়নাঘর কেমন কি হয়। এবং আপনারা যদি কেউ সত্যিকার অর্থে ওই আয়নাঘরের ভেতরে ঢোকেন বা ঢুকতেন, আপনার কাছে একেবারে পরিষ্কার হতো কি ভয়াবহ একটা জিনিস যার ভিতর দিয়ে এই মানুষগুলি গেছে। এবং সেই জিনিস একটা সমাজে থাকতে পারে, থাকবে, এটা কোনোভাবে গ্রহণ করা যায় না। সেটাকে বন্ধ করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং সেই চেষ্টা নিয়ে এত আপত্তি কোথার থেকে আমরা বুঝিনি। এবং আমি মাননীয় মন্ত্রীর কথা শুনেই বলছি যে যারা নিজেরা এতটা অত্যাচারিত হয়েছে তারা এটার এত আপত্তি করবে কেন, যদি না তারা মনে করে এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়, যদি না তারা মনে করে এই জিনিসটা আমি অন্যের উপর চালাতে পারি। আজকে ইসরায়েল যে জিনিসগুলি করছে সেটা আমাদের অবাক করে, কারণ তাদের উপর তো অসাধারণ নির্যাতন হয়েছে, হলোকস্ট হয়েছে। সেই নিপীড়ক তাদের উপর যা করেছে তার বহুগুণ বেশি সেই ইসরায়েল, সেই ইহুদিরা এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে করছে। এবং এটাই আমাদের ঠেকাতে হবে। সত্যিকার অর্থে ক্ষমতা হাতে পেলে চেহারা বদলে যায়। আমরা যখন নিপীড়িত তখন আমাদের এক চেহারা, যখন আমরা ক্ষমতাশালী তখন আমাদের আরেক চেহারা। এবং এই কারণেই আমাদের এই আন্দোলন করতে হচ্ছে, এই কারণেই এটা করছি। কিন্তু আমি আবার এটা বলবো, 2018 সনে যেই প্ল্যাকার্ডগুলি নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল তার মধ্যে ছিল সরকার মেরামত করতে চাই, রাষ্ট্র মেরামত করতে চাই। আমরা তো মেরামতই করতে চেষ্টা করছি, এবং এটা আমি গ্রহণ করি যে মেরামত করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, কারো সমস্যা আপত্তি হবে, সেটাকে মেনে নিয়েই আমরা বৃহত্তর স্বার্থে মেরামতটাই করব। কারো সমস্যা হতে পারে ভেবে মেরামতি বন্ধ করে দেব, এটার তো কোনো যুক্তি নেই। এবং সত্যিকার অর্থে এখানে আমরা কয়েকজন কথা বলছি, এটার কথাও বলি, ভয়েস ফর রিফর্ম যখন চালু করা হয়েছিল সেটা গত সরকারের সময় করা হয়েছিল, এবং তখন আমাদের একটা আমরা দেখি তাকিয়ে যে সত্যিকার অর্থে সিভিল সোসাইটির তো কোনো শর্ত ছিল না, কারণ তাদের অধিকাংশ সরকারই চলে গেছে, কাজে বলবেটাকে, বলার মানুষ ছিল না। আজকে আমরা এই কথাগুলি বলছি কারণ সত্যিকার অর্থে সাধারণ নাগরিকের কথাগুলি বলার প্রয়োজন রয়েছে, তার তো কোনো প্ল্যাটফর্ম নেই। সরকারি দলের কথা শুনছি, ব্যবসায়ীদের কথা শুনছি, অনেকের কথা শুনছি, দেখেছে যে এই স্বপ্নের কারণে এতগুলি মানুষ রক্ত দিয়েছে, ত্যাগ করেছে, যেই বাংলাদেশের জন্য 71-এ স্বাধীনতার ক্ষেত্রে এত মানুষ রক্ত দিয়েছে,
সেই বাংলাদেশ সত্যিকার আমরা খুঁজে পাই। এটা আমরা কয়েকজন বলছি, কিন্তু এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনারা যারা গণমাধ্যমে আছেন, আপনাদের দায়িত্ব সকলের কাছে পৌঁছে দেওয়া, এবং এটা যাতে একটা বৃহত্তর আন্দোলন হিসাবে হয়, এবং যাতে সত্যিকার অর্থে বাংলাদেশ আর কোনো দিন কারো কবজার মধ্যে না যায়, সেটাই আমাদের চেষ্টা করতে।